আসসালামু আলাইকুম। আমার নাম ইশতিয়াক আহমেদ। আমি ঢাকার মালিবাগে অনেক বছর ধরে বসবাস করে আসছি। বলতে গেলে শৈশবকাল আমার শুরু এই মালিবাগ থেকেই। আমাদের এলাকার এক বৃদ্ধ চাচার কাছ থেকে শোনা এমন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা বলবো, যা ১৯৯১ সালের সেই অন্ধকার রাতের স্মৃতি আজও ওই মানুষটি তার শরীরে বয়ে বেড়াচ্ছেন। প্রতিদিন রাতে, বিশেষ করে রাত ১২টার পর, আমরা দুই বন্ধু রাহুল আর আমি রাস্তার মোড়ের চা দোকানে বসে আড্ডা দিই। আমাদের আড্ডার মূল বিষয় থাকে ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা। ঠিক ওই সময়টাতে আমাদের সাথে সবসময় দেখা হয় এলাকার একজন শ্রদ্ধেয় মানুষের, যাকে আমরা সবাই চাচা বলে ডাকি। বয়স ৬৫-র মতো হবে, অত্যন্ত মার্জিত মানুষ, কিন্তু তার ডান দিকের হাত ও পা একটু দুর্বল, তিনি কিছুটা খুঁড়িয়ে হাঁটেন। একদিন রাতে আমাদের ভৌতিক গল্পের মাঝখানে চাচা হঠাৎ একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইশতিয়াক, তোমরা তো এসব নিয়ে অনেক গল্প করো, কিন্তু জানো কি, এই যে আমার ডান হাত আর পায়ের অবস্থা, এর পেছনে একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। কোনো শারীরিক রোগ নয়, বরং ১৯৯১ সালে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমি আজও ভুলতে পারি না। চাচা আমাদের নিয়ে গেলেন তার বাসার ছাদে। অন্ধকার আকাশ আর নির্জন পরিবেশে তিনি শুরু করলেন তার জীবনের সেই রক্তহীন করা অধ্যায়। ঘটনাটা ১৯৯১ সালের। আমি তখন সরকারি চাকরি করি, পরিবার নিয়ে ঢাকার এক পুরাতন বিল্ডিংয়ে ভাড়া থাকি। সে বছর কোরবানি ঈদে আমরা সবাই মিলে গ্রামের বাড়ি গেলাম। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল নির্জন আমবাগান ছিল। স্থানীয়রা বলতো ওখানে অশুভ জিনের বাস, কিন্তু আমরা ছিলাম শহরের মানুষ, এসব বিশ্বাস করতাম না। ঈদের তৃতীয় দিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফেরার পথে আমি একা ওই আমবাগানের মাঝখানে আটকা পড়লাম। হঠাৎ চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আমি দেখলাম একটা বিশালাকার কুচকুচে কালো কুকুর। ওর চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছিল। কুকুরটা আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসি দিল এবং মুহূর্তের মধ্যে আমগাছের অন্ধকারে মিলিয়ে গেল। আমি এক ছুটে বাড়ি ফিরলাম, কিন্তু তখন বুঝিনি আমি একা ফিরিনি। ছুটি কাটিয়ে যখন আমরা শহরে নিজেদের ভাড়া বাসায় ফিরলাম, তখন শুরু হলো আসল তাণ্ডব। প্রথম কয়েকদিন রাতে ঘরের ছাদে কারো ভারী পায়ের শব্দ পেতাম, যেন কেউ একজন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু ভয়াবহতা শুরু হলো এক রাতে যখন আমার স্ত্রী বাথরুম থেকে চিৎকার করে দৌড়ে এলো। ওর ফর্সা গালে স্পষ্ট 4টে আঙুলের কালো পোড়া দাগ, যেন কেউ ওকে জ্বলন্ত কয়লা দিয়ে চড় মেরেছে। ও থরথর করে কাঁপছিল আর বলছিল বাথরুমের আয়নায় ও নিজের মুখের বদলে একটা মাংস ঝলসানো বিভৎস কঙ্কাল দেখেছে। পরের রাতে আমার পালা। আমি তখন ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ অনুভব করলাম আমার বুকের ওপর ভীষণ ভার। মনে হলো পাহাড়ের সমান ওজনের কিছু একটা আমাকে পিষে ফেলছে। চোখ মেলে দেখলাম সেই আমবাগানের কালো কুকুরের মতো জলজল করা চোখের এক দীর্ঘ কুচকুচে কালো ছায়া মূর্তি আমার ওপর চড়ে বসেছে। ওর হাড় সর্বস্ব আঙুলগুলো আমার গলায় গেঁথে যাচ্ছে। আমি গোঙাতে লাগলাম, শরীরটা যেন পাথরের মতো জমে গেছে। মূর্তিটা এক অদ্ভুত ঘড়ঘড়ে পৈশাচিক হাসিতে ঘরটা কাঁপিয়ে তুলল। হঠাৎ আমার স্ত্রী জেগে উঠে চিৎকার করতেই মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু আমার গলায় সেই আঙুলের গভীর কালচে নীল দাগগুলো পরের দিন সকালেও সাপের মতো লেগেছিল। ঘটনা আরও চরম পর্যায়ে পৌঁছল যখন আমার ছোট ছেলেটা মাঝরাতে শূন্যে ভেসে উঠল। ঘরের ছাদের দিকে উঠে যাচ্ছে আর ওর চোখগুলো পুরোপুরি সাদা হয়ে গেছে। আমার মা বাবা একে একে বিনা কারণেই শয্যাশায়ী হয়ে পড়লেন। পুরো ঘরটায় একটা পচা মরা ইঁদুর আর কাঁচা রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। একদিন রাতে আমি পানি খেতে রান্নাঘরে গেলাম। হঠাৎ অনুভব করলাম অন্ধকার থেকে কেউ আমাকে দেখছে। ঘুরে তাকাতেই দেখলাম সেই ছায়ামূর্তি। এবার ও ওর বরফ শীতল লম্বা হাতটা বাড়িয়ে সরাসরি আমার ডান হাত আর পায়ের ওপর রাখল। মনে হলো হাজারটা গরম সুই একসাথে আমার শরীরে ঢুকে যাচ্ছে। যন্ত্রণায় আমি এক বিকট চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন সকালে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা অনেক পরীক্ষা করলেন, কিন্তু আমার ডান হাত আর পা চিরদিনের জন্য অবশ হয়ে গেল। ঠিক ওই রাতেই আমার মা বাবা দুজনেই বিনা কারণে একই সাথে মারা গেলেন। আমাদের পুরো পরিবারটা এক নিমিষেই তছনছ হয়ে গেল। অবশেষে এক বিজ্ঞ হুজুরকে আনা হলো। তিনি আমাদের অবস্থা দেখে গম্ভীর হয়ে গেলেন। ঘরটা পরীক্ষা করে তিনি বললেন, বাবা, ঢাকার এই বাড়িতে বসে আমি এর সমাধান করতে পারবো না।
তোমরা গ্রাম থেকে অত্যন্ত শক্তিশালী এক অবাধ্য জিনকে সাথে নিয়ে এসেছ। তোমাদের এক্ষুনি সেই গ্রামের বাড়িতে যেতে হবে এবং ওই আম বাগানটা আমাকে দেখাতে হবে। ওখানেই মূল সমস্যা লুকিয়ে আছে। ওখানে গেলেই বোঝা যাবে আসল রহস্য কী এবং কেন সে তোমাদের জীবন বিষাইয়ে মিচ্ছে। হুজুরের কথা মতো আমরা গ্রামে সেই অভিশপ্ত আম বাগানে গেলাম। রাতের অন্ধকারে হুজুর বাগানের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন। জায়গাটা ছিল অসম্ভব থমথমে। হুজুর তার হাতের লাঠি দিয়ে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বললেন, এখানে মাটি খোঁড়ো। আমরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো এক বিভৎস বস্তু, একটা পুরানো মানুষের হাড়, যা কালো সুতো দিয়ে আষ্টপৃষ্ঠে মোড়ানো এবং তাতে জমাটবদ্ধ রক্ত দিয়ে কিছু বিকট কুফুরি কালাম লেখা। হুজুর বললেন, এই হাড়টি হলো সেই জিনের আস্তানা। তোমরা আম বাগানে হাঁটার সময় অজান্তেই এমন কিছু করেছ যাতে সে ক্ষিপ্ত হয়েছে। হুজুর কিছু দোয়া পড়ে ওই হাড়টি আগুনে পুড়িয়ে ফেলতে বললেন। যখন আগুনে হাড়টি ফেলা হলো, পুরো আম বাগান এক বিকট দানবীয় আর্তনাদে কেঁপে উঠল। মনে হচ্ছিল আকাশ ফেটে কেউ নরক থেকে চিৎকার করছে। আগুনের শিখাগুলো হঠাৎ করে নীল আর সবুজ বর্ণ ধারণ করল এবং একসময় সব শান্ত হয়ে গেল। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন থেকে তোমরা মুক্তি পেলে, কিন্তু এই জিনের অশুভ স্পর্শের চিহ্ন তোমার শরীরে সারা জীবন থেকে যাবে। সেই থেকে আমার এই ডান হাত আর পা এমন দুর্বল। আমরা প্রাণে বেঁচে গেলেও সেই 1991 সালের আতঙ্ক আজও আমার পিছু ছাড়ে না। আজও নির্জন রাতে আমি সেই মরা পচা গন্ধ পাই, আর মনে হয় কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়ে তীক্ষ্ণ নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। এই বলেই চাচা চুপ হয়ে গেলেন। রাতের নিস্তব্ধতায় আমরা শুধু চাচার দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছিলাম। আমাদের মনে হলো ওই ছাদের অন্ধকারেও কোনো একটা ছায়া আমাদের ওপর নজর রাখছে। আসলে মানুষের জীবনে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে যায় যে কখন ক্ষতি হয়, কখন জীবনে মোড় ঘুরিয়ে দেয়, বলা মুশকিল। আজকের ঘটনাটি এতটুকুই ছিল। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীঘ্রই আরেকটা গল্প নিয়ে হাজির হবে। ততক্ষণ সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।